শুভ সন্ধ্যা বন্ধুরা। তো আমি আজকে আমার নিজের কিছু ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে চাই। তো প্রথমে আগে দেখাই আমার এই যে বড় ছেলের ঘর। কালকে চাদর পাল্টে দিয়েছি, ছেলের চাদর পরিষ্কার করে দিয়েছি। তো এখন ঘর দোর পরিষ্কার আছে, একটু বসবো, বসে আপনাদের সাথে কিছুটা সময় কাটাবো, কাটিয়ে আমি আবার আমার কাজ করতে ব্যস্ত হয়ে যাব। বন্ধুরা এবার বসে পড়েছি। তো আমি আমার নিজের কিছু ঘটনা আপনাদের সামনে একটু শেয়ার করতে চাই। যদি ভালো লাগে তো আপনারা শুনবেন, আর যদি ভালো না লাগে সাথে সাথে আপনারা ডিলিট করে দেবেন বা ব্লক করে দেবেন। যেটা ভালো লাগবে সেটা করবেন। তো আমার যখন 17 বছর বয়স, তখন আমার বাবা মা দেখে শুনে আমাকে এক জায়গায় বিয়ে দিল দেউলটির একটা ছেলের সাথে, তার নাম অমিত ভট্টাচার্য। তো তার সাথে বিয়ে হওয়ার পরে থান উত্থান পতনের মধ্যে দিয়ে আমাদের জীবন কাটছিল অনেক কষ্টে। তারপরে বাপের বাড়ির এখানে এসে আমার শ্বশুরবাড়ির পারমিশনেই আমি এখানে আসি। আমার শ্বশুরবাড়ির শাশুড়ি মা আমাকে পারমিশন দেন যে তোদের এত কষ্ট, তোরা চলে যা, তাহলে নিজের বাড়িতে গিয়ে ঠিকঠাক করে ভালোভাবে বাঁচ, যখন ভালো সময় আসবে তখন তোরা আসবি, আর কিছু পয়সা দিবি, আমি তোদের ঘর বানিয়ে দেবো। শাশুড়ি মা খুবই ভালো ছিলেন। যাই হোক, উনিও গত হয়েছেন, শ্বশুরমশাইও গত হয়েছেন। ওনারা দুজনেই খুব ভালো ছিলেন। ওনাদের জন্য আমি বিশেষভাবে কিছু করতে পারিনি, তার জন্য আমি ভগবানের কাছে ক্ষমা প্রার্থী। কী করব, আমার কপালে নেই, তাই আমি করতে পারিনি। যাই হোক, তো আমার এখানে যখন চলে আসার পরও আমার স্বামীর সাথে আমি অনেক কষ্ট করেছি। কষ্ট করে আমার দুই ছেলেকে অনেক কষ্ট করে মানুষ করছিলাম। তো মানুষ করতে করতে কোনো একটা সময় যখন আমার সুখের দিনটা আসলো, তখন আর আমার কপালে সুখ সহ্য হলো না বন্ধুরা। তো তখন হঠাৎ দেখছি আমার স্বামী খুব সুন্দর চেহারা ছিল, খুব বলিষ্ঠ, সুস্বাস্থ্যের অধিকারী ছিলেন, খুব সুন্দর চেহারা ছিল, শরীর স্বাস্থ্য খুব হাট্টাকট্টা ছিল, দেখতেও খুবই সুন্দর মানুষ ছিলেন, খুব ভালো লোকও ছিলেন। আমাদের ইচ্ছাপুরের সব মানুষ ওনাকে ভালোবাসতো এবং ঠাকুরমশাই বলে শ্রদ্ধা করতো, ভালোবাসা দিত, খুব ভালো পুজো পাঠও করতেন উনি। তো আজকে আমার খুব কষ্ট হলো, তো হঠাৎ আমার ওনার কথা মনে পড়ে গেল, তাই আমি সহ্য করতে পারলাম না, 2-3 দিন ধরে খুব মনে পড়ছিল, তাই জন্য আজকে আপনাদের সামনে বলছি। যাই হোক, হঠাৎ ওনার দেখছি চেয়ার শুকিয়ে যাচ্ছে, মাথার চুলে টাক পড়ে যাচ্ছে, শরীর শীর্ণকায় হয়ে যাচ্ছে বন্ধুরা। তারপরে দেখছি যে খেতে পাচ্ছে না, মুখের ভেতরে ঘা হয়েছে, জিভটা হাঁ করে দেখলাম সেই রেখা, শিরা উপশিরা, সেই যেরকম ইন্ডিয়ার ম্যাপ থাকে, রেখা আঁকা থাকে জিভের মধ্যে, ঠিক বন্ধুরা সেইভাবে রেখা প্রকাশিত হচ্ছে। তো দেখে আমার মনে একটা ডাউট হলো, খুব চেহারা খারাপ হয়ে গেছে। উনি গরম গরম রুটি খেতেন, ফুলকো ফুলকো রুটি, চাটুর থেকে নামিয়ে ওনাকে দিতাম, তরকারির সাথে উনি গরম গরম খেতে খুব ভালোবাসতেন। তো উনি সেটাও খেতে পাচ্ছেন না। তো দেখে আমার খুব খারাপ লাগলো যে উনি এরকম হয়ে যাচ্ছে। তা আমাদের এই বিধানপল্লীর মোড়ে, ইছাপুর বিধানপল্লীতে আমার বাড়ি, বিধানপল্লীর মোড়ে তো একজন ডাক্তার ছিলেন, হেড অ্যান্ড নেকের ডাক্তার, সঞ্জীব দাস নাকি সঞ্জীবন দাস, যাই হোক ডাক্তারবাবু ছিলেন। আমাদের এই পাড়ারই এক দাদা বললেন যে ওখানে একবার দেখিয়ে নিতে পারো, তারপরে তুমি বাইরে যেতে পারো। তো আমি দাদার নির্দেশেই গেলাম, গিয়ে ওনাকে দেখালাম। দেখানোর পরে তো ডাক্তারবাবু আমাকে, আমার স্বামীকে বাইরে বের করে দিলেন, দিয়ে আমাকে বললেন আপনার কি উনি স্বামী হন? আমি বলছি হ্যাঁ। তো বলছে আপনি জানেন ওনার কি হয়েছে? আমি বললাম, তো তখনই আমার মনে ডাউট হলো, আমার চোখ পুরো জলে ভরে গেল বন্ধুরা। আমি বুঝতে পেরেছি আমার স্বামীর কোনো ভারী রোগ হয়েছে, তাই জন্য সে অসুস্থ হয়ে গেছে, তার জন্য তার কন্ডিশন দেখে ডাক্তারবাবু বুঝতে পেরেছেন। তখন আমি কেঁদে ফেলে আমি বুঝতে পেরেই ডাক্তারবাবুর পা দুটো জড়িয়ে ধরে বললাম, ডাক্তারবাবু কি হয়েছে আমার স্বামীর, আপনি বলুন না, আমি সহ্য করে নেব। বলছে আপনার স্বামীর ক্যান্সার হয়েছে, সেকেন্ডারি স্টেজ চলছে, আপনি একটা কাজ করুন, আমার নার্সিংহোম আছে, আপনি ওখানে অ্যাডমিট করে দিন, আর সমস্ত টেস্ট বায়োপসি করতে হবে, তারপরে যা করার আমি করছি। আপনার স্বামীর ক্যান্সার সেকেন্ডারি, ফার্স্ট স্টেজ চলে গেছে, সেকেন্ডারি স্টেজ। আমাকে বলছে আপনি বুঝতে পারেননি? আমি বলছি না স্যার আমি বুঝতে পারিনি, বুঝতে পারলে তো আমি অবশ্যই আমার স্বামীকে চিকিৎসা করাতাম, প্রথম থেকে আমি স্টেপ নিতাম যাতে আমার স্বামী ভালো থাকেন এবং সুস্থভাবে বাঁচেন। তো বাড়িতে এসে আমার স্বামীও বুঝতে পেরে আমাকে বলছে কী বললো? আমি বললাম কিছু না, বললো নানান রকম প্রবলেম শারীরিক হচ্ছে,
লিভার ফাংশন খারাপ হয়ে গেছে, এই টেস্ট ওই টেস্ট দিয়েছে, ওষুধ খেলে ঠিক হয়ে যাবে তোমার। তো ওর মনেও সন্দেহ হয়েছে, চুপ করে শুয়ে আছে। আমি দরজা বন্ধ করে আমার মায়ের ঘরে চলে গেছি, মাকে জড়িয়ে ধরে খুব কাঁদছি। তো তখন মা বললো যে কি হয়েছে বাপি, মা আমাকে বাপি বাপি বলেই ডাকতো। মা বললো কি হয়েছে তোর, মাকে পুরো ঘটনাটা আমি বললাম। বলার পরে তখন মা বলল, মাও কাঁদছে বাবাও কাঁদছে। বাবা বলল যে চিন্তা করছিস কেন, সব ঠিক হয়ে যাবে। তা আমি এক তো বন্ধুরা, তো আমি তো খুব কাঁদছি, আমার মাও কাঁদছে বাবাও কাঁদছে। বলছে তুই এখানে দেখাতে হবে না, ভেলোর নিয়ে যা। আমি ভেলোরে দিন 1 সপ্তাহের মধ্যে আমি তৎকালীন টিকিট করে ভেলোর নিয়ে গেলাম। ভেলোর খ্রিস্টান হসপিটালে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর চিকিৎসা করলাম। ওখানে ডাক্তার বড় বড় সমস্ত চিকিৎসার কথা বলছে। আমি তো জীবনে এইসব দেখিনি, কোনো দিন শুনিনি বন্ধুরা। দেখে আমি ভেঙে পড়েছি। কি করব, কোথায় যাব, কার কাছে বলবো, কে আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। আমার বাচ্চারা ছোট ছোট, আমার 2 ছেলে, আমার বড় ছেলে তখন খুব ছোট, আমার সোনামণি মানে আমার ছোট ছেলে, ও খুব ছোট বন্ধুরা। আমি কি করব, আমার চিন্তা করতে পারছি না। শ্বশুরবাড়ির লোকের সাথে আলোচনা করলাম। দাদারা বললেন যে ঠিক আছে তুমি যাও ভেলোরে, দেখো কি হয়। তো যাওয়ার পরে পয়সা জলের মতন ওখানে চলে গেল, কিছু সুরাহা করতে পারলাম না, বাড়িতে ফিরলাম। বাড়িতে ফেরার পরে তারপরে আমি আবার গেলাম মুম্বাই পারেলে। সেখানে গিয়ে আমি 27 দিন ছিলাম। আমার স্বামী দিন দিন আরও অসুস্থ হয়ে যাচ্ছে, দিন দিন হাইট শর্ট হয়ে যাচ্ছে, খেতে পাচ্ছে না, শীর্ণকায় চেহারা, খেত না কিছু না। তা আমি ভেলোরে গেলাম, ভেলোর থেকে এসে এতে গেলাম আপনার মুম্বাই পারেলে গিয়ে 1 মাস 27 দিন, মানে 1 মাসের কাছাকাছি থাকলাম। থাকার পরে ওখান থেকে চলে আসলাম। পয়সা কড়ির খুব সমস্যা। বিসলারির জলে আমাকে রান্না করতে হতো, বিসলারির জলে খেতে হতো, বিসলারির জলে মুখ ধুতে হতো, সব কিছু খুব কস্টলি বন্ধুরা। 1000 টাকা করে পার ডে ঘর ভাড়া, প্রচুর কস্টলি। ওখানে থাকতে পারলাম না, চলে আসলাম। তো বাড়ি চলে আসলাম। বাড়িতে চলে আসার মন শান্তি দিচ্ছে না। ফির আবার 1 মাস বাদে আমি আবার গেলাম মুম্বাই, মুম্বাই পারেলে। তখন আমার স্বামীকে নিয়ে আমি একাই গেলাম। তো ওখানে গিয়ে চিকিৎসা করালাম। ওখানে যে ডাক্তারবাবু উনি আমাকে বললেন, ওনারা ম্যাড্রাসি ডাক্তার, ওনারা বললেন যে ওনারা মেয়েদের খুব সম্মান করেন, আম্মা বলে ডাকেন। তো আমাকে বললেন যে আম্মা আপনার এটা কে হন। আমি বললাম আমার স্বামী। তো তখন উনি বললেন যে আপনি জানেন ওনার কী হয়েছে। আমি বলছি স্যার আমি সব জানি। তখন বললে উনি বেশি দিন বাঁচবেন না, 6 মাস বাঁচবেন, তার মধ্যে উনি যা খেতে চান তাই খাইবেন। তা আমি তো খুব কেঁদে ওনারও পায়ে ধরলাম যে স্যার আপনি আমার স্মৃতি সিঁদুরটাকে বাঁচিয়ে দিন, তাহলে আমার সন্তান দুটো একটু ভালোভাবে বাঁচতে পারবে। তো বললো আম্মা আমার হাতে কিছু নেই, সব ওপরওয়ালার হাতে, তাকে আপনি দোয়া করুন, সে যদি বাঁচাতে পারে তো বাঁচবে। তা আমি খুব কান্নায় ভেঙে পড়লাম। আমার স্বামীর অনেক কিছু পরীক্ষা নিরীক্ষা হলো, পুরো শরীর মাথার থেকে শুরু করে পায়ের নখ অবধি সমস্ত পরীক্ষা হলো। ডাক্তারবাবু বললেন যে ব্রেনের মধ্যে টিউমার হয়েছে, সেই টিউমারটা নেবে, এই সাইডে এসছে, এই সাইডে টিউমারটা ফাটবে যেদিন, তখন এখান থেকে একটা গলার কাছে নলির কাছে হাইড্রেন হবে, হাইড্রেনের মতন হবে। যে সত্যি ডাক্তারবাবুর কথা মিলে গেল, ব্রেন টিউমার উইথ ব্রেন ক্যান্সার। টিউমারটা নেবে এই গলার সাইডে আসলো স্যার বন্ধুরা। তারপরে টিউমারটা যখন ফেটে গেল, এখান থেকে পুরো হাইড্রেন হয়ে গেল। আমার স্বামী আর খেতে পারলো না, খাওয়া বন্ধ করে দিল। তারপরে ওনাকে লিকুইড খাতেও খুব কষ্ট করেছিলাম, খুব চেষ্টা করেছিলাম যে শেষ অবধি আমার ছেলেরা ছোট, যদি আর 5টা বছর বাঁচত, ভগবান আমার স্মৃতি সিঁদুরটাকে বাঁচিয়ে রাখত। কিন্তু ভগবান সহ্য করলো না। ভগবান কী কারণে আমার স্বামীকে আমার বুক থেকে ছিনিয়ে নিল, আমার বাচ্চাগুলোকে বাফাড়া করে দিল। হয়তো কোনো অন্যায় করেছিলাম, তার সাজা আমি পেলাম, তাও মাথা নত করে মেনে নিলাম। তাই বন্ধুরা বলছি যে কারোর যদি কোনো শারীরিক সমস্যা হয়, তোমরা তৎকালীন ফেলে রেখো না, তৎকালীনই তোমরা চিকিৎসা করার ব্যবস্থা করো। সেই মুহূর্তে আমি হারিয়েছি আমার স্বামী, আমি বুঝি স্বামী হারাবার কী জ্বালা। সবাই ভাবে যে আমি সেজে গুজে বেড়াই, হই হই করি, পার্টির কাজ করি, সবাইকে ভালোবাসি, সব সময় হাসি, সবাই ভাবে আমি খুব খুশি, খুব আনন্দে আছি। কিন্তু আমি আনন্দে নেই, আমি এগুলো বাহ্যিক রূপ। আমার ভিতরে যা কষ্ট সে শুধু আমি জানি। শুধু ভগবানকে বলি, ভগবান আমি যতদিন বাঁচি আমি যেন মানুষের পাশে থাকতে পারি, কেউ কষ্ট পেলে আমি যেভাবে পারি তার পাশে দাঁড়াতে পারি, এবং আমার বৃদ্ধ বাপকে আমি সেবা করতে পারি, প্রতিবেশীর পাশে দাঁড়াতে পারি, সৎ কর্ম করে যেতে পারি, এবং আমার বাচ্চা দুটোকে ঠিক জায়গায় পৌঁছেই তুমি আমার শেষ নিঃশ্বাসটা নিও, তার আগে তুমি আমাকে নিও না। আর সবার কাছে
করজোরে একটা অনুরোধ, যদি কারোর কোনো রকম সমস্যা দেখেন যে চেহারা খুব খারাপ হয়ে যাচ্ছে, চুল উঠে যাচ্ছে, মাথায় টাক পড়ে যাচ্ছে, মুখে খেতে পারছেন না, মুখের সাইডে ঘা হয়েছে, কোনো রকম সমস্যা, হাঁটতে পারছেন না, সারাদিন ঝিমিয়ে আছেন, কোনোভাবেই একদম মানে চুপ করে ঘরে বসে থাকবেন না, অবশ্যই ডাক্তারের সাজেশান নেবেন, ভালো থাকবেন, যেভাবে পদক্ষেপ ফেলতে বলবে সেভাবে এগোবেন, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। যদি কোনো ভুল ত্রুটি করে থাকি ভিডিওর মাধ্যমে, সব বন্ধুদের কাছে আমার অনুরোধ, ক্ষমা করে দেবেন নিজ গুণে। মানুষ মাত্রই ভুল হয়, আমিও ভুল করি, আরও ভুল হয়তো করেছি। আর যদি দেখে থাকেন ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন, সঙ্গে থাকবেন বন্ধুরা। শুভরাত্রি, ভালো থাকুন।